কিন্তু তৃপ্তি ফরহাদ আর আমেনাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়েছে, যার কারণে নিদ্রকে বাধ্য হয়েই শিখাতে হয়েছে। আর আজ এই বিকেলে তাকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার শেষ তৃপ্তির, এখন ফলাফলের অপেক্ষা। বাইক হাওয়ার বেগে চালাচ্ছে তৃপ্তি। পেছন থেকে নিদ্র তৃপ্তিকে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকে বসে আছে। এই মেয়ের হাবভাব নিদ্র কিছু বুঝে উঠতে পারছে না, কোথায় নিয়ে যাচ্ছে তাকে। বাইক চালানো শিখিয়ে ভুল করেছে নিদ্র, এবার হাড়ে হাড়ে বুঝতে পারছে। যখন তখন চাবি নিয়ে হুটহাট করে নিদ্রকে টেনে বাইকের পেছনে বসিয়ে বাইক চালানো শুরু করে দেয় তৃপ্তি, আর তাকে জড়িয়ে ধরতে বলে। নিদ্রর ইচ্ছে না থাকা সত্ত্বেও জড়িয়ে ধরতে হয়, না হলে মহারানী তেলে বেগুনে জ্বলে ওঠে। এদিকে তৃপ্তি হেলমেটের ভিতরে ঠোঁট কামড়ে হাসছে, কারণ আজ তার সবচাইতে খুশির একটা দিন। আজ তার একটা স্বপ্ন পূরণ হয়েছে। প্রিয় মানুষটি তাকে জড়িয়ে ধরে বসে আছে, আর সে বাইক চালাচ্ছে। এমন মুহূর্ত কয়টা মেয়ের কপালে হয়। শ্যামলী শিশু পার্কের সামনে এসে বাইক দাঁড় করালো তৃপ্তি। নিদ্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসলো। শিশু পার্কের সামনে বাইক দাঁড় করিয়েছে দেখে নিদ্র বিরক্তিকর ভঙ্গিতে বলল, সমস্যা কি তোর? এখানে বাইক দাঁড় করিয়েছিস কেন? তৃপ্তি বাইকের চাবি বাইক থেকে খুলে হাতে নিয়ে বলল, এখানে একটু ঘুরবো। জুয়ের কাছে থেকে শুনেছি ভেতরটা নাকি অনেক সুন্দর। তৃপ্তির কথা শুনে নিদ্র আবারও বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে বলল, ঢাকা শহরে কি পার্কের অভাব পড়েছে যে তুই আমাকে শিশু পার্কে নিয়ে আসলি? তৃপ্তি এবার দাঁত কটমট করে বলে উঠল, কথা কম বলে বাইক থেকে নামো। আমার মনে চেয়েছে এখানে ঘুরতে, তাই এখানে আসছি। তোমার ভালো না লাগলে তুমি যেতে পারো, আমি ভেতরটা ঘুরে দেখবো। নিদ্র এবার আর কিছু বলল না, সোজা বাইক থেকে নেমে দাঁড়ালো। তৃপ্তি বাইক থেকে নেমে বোরখাটা একটু ঠিক করলো। এরপর মাথা থেকে হেলমেট খুলে হিজাব ঠিক করে পার্স থেকে নিকাব বের করে তা পরে নিল। নিদ্র শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তৃপ্তিকে। এই পর্যায়ে তৃপ্তি নিদ্রর হাতে হেলমেট ধরিয়ে দিল, আর আরেক হাতে নিজের দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, এবার চলো, আমার অনেক দিনের শখ এখানে ঘোরার। নিদ্র আর মুখে কিছু বলল না, তৃপ্তিকে নিয়ে পার্কের মধ্যে প্রবেশ করলো। লিয়া, এই লিয়া, উঠ। মম, ঘুমাতে দাও না, কেন ডিস্টার্ব করছো? লিয়ার কথা শুনে লিয়ার আম্মু লুবনা বেগম লিয়ার গায়ের উপর থেকে কম্বল টান মেরে সরিয়ে নিল। লিয়ার চোখ মুখ কুচকে তার মায়ের দিকে তাকালো। লুবনা বেগম চোখ রাঙিয়ে বললেন, মার্কেটে যাওয়ার কথা ছিল তোর, আর তুই এই ভর দুপুর বেলা পড়ে পড়ে ঘুমোচ্ছিস। লিয়া হাই তুলে শোয়া থেকে উঠে বসলো। এরপর বেডের পাশে পা দুটো নামিয়ে বলল, এই দুপুরবেলা মার্কেটে যাব না, বিকেলের দিকে যাব। তাই বলে খাওয়া দাওয়াও করবে না? এই দুপুরবেলা কেউ ঘুমোয়? লুবনা বেগমের কথায় জবাব না দিয়ে লিয়া তার গায়ের টি শার্ট খুলে ফেললো। এরপর ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো। লুবনা বেগম চোখ দুটো নামিয়ে ছিছি করে পেছন থেকে বলে উঠলেন, তোর কি লাজ লজ্জা নেই লিয়া? এত বড় দামড়া মেয়ে হয়ে আমার সামনে এমন করতে তোর লজ্জা করে না? লুবনা বেগমের কথা শুনে লিয়া পেছনে ঘুরে লুবনা বেগমের দিকে তাকিয়ে হেসে উঠে বলল, এখানে লজ্জার কি আছে মম? আমি যখন ছোট ছিলাম তখন তো তুমি। লিয়াকে থামিয়ে দিয়ে লুবনা বেগম কপট রাগ দেখিয়ে বললেন, তখন তুই ছোট ছিলি, তাই তোকে খাইয়েছি, শাওয়ার করিয়েছি। এটা প্রত্যেকটা মায়েরই কর্তব্য। কিন্তু এখন তুই বড় হয়েছিস, মমের সামনে নগ্ন হতে তোর লজ্জা করে না? আমরা বাঙালি মেয়ে, আমাদের কিছু কালচার আছে, আমাদের তা মেনে চলতে হবে। ফরেইনার মেয়েদের মতো চলাফেরা করলে আমাদের হবে না। আমরা মুসলিম। লুবনা বেগম আরো কিছু বলার আগে লিয়া মুখ ভেঙচি কেটে বলল, আমরা মুসলিম জাতি, আমাদের এভাবে চলাফেরা যাবে না। সব সময় বোরখার ভেতরে থাকতে হবে, পরপুরুষের সামনে নিজেকে আড়াল করে রাখতে হবে। এই কথাগুলোই তো বলতে চাইছো তুমি? শোনো মা, এটা লন্ডন, এখানে তোমার কথা শুনে চলাফেরা করতে আমি পারবো না। আর আমি তো বাইরের কারোর সামনে এমনভাবে যাই না, শুধু তোমার সামনেই এমন করি। পরপুরুষ তো দূরের কথা, আর আমার স্বপ্নেও পুরুষ আছে, ঠিক আছে? আমি অন্য কারোর সাথে। আমার সামনে এমন করতে পারবি না, কারণ এটা পাপ। আমি শেষবারের মতো তোকে বলছি, নিজের চলাফেরার ধরন পাল্টা, এতে তোর সুন্দর একটা জীবন হবে। না হলে বাহিরের নর হিংস্র পশুরা তোর এই সুন্দর দেহটাকে ছিঁড়ে খাবে। আমি আমার বড় মেয়েকে হারিয়েছি, তোকে হারাতে চাই না মা, নিজেকে আড়াল কর। এই বলে লিয়ার গায়ে টি শার্টটা জড়িয়ে দিয়ে লিয়ার রুম থেকে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেলেন লুবনা। লিয়া ডান হাতের তালু দিয়ে ডান চোখের করে পানি মুছে নিল। এরপর ওয়াশরুমে চলে গেল।
কারণ সে এখন শাওয়ার নিবে। এরপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলের দিকে মার্কেটে যাবে শপিং করতে। রাত 10:28। ড্রয়িং রুমের সোফার উপরে বসে টিভি দেখছে তৃপ্তি। তার পাশে আমিনা বিরক্তিকর মুখ নিয়ে বসে আছে। পার্ক থেকে ঘোরাফেরা করে 7টার দিকে বাড়িতে ফিরে আসে তৃপ্তি। তৃপ্তিকে বাড়িতে নামিয়ে দিয়ে নির্জ আবারও বাইক নিয়ে বেরিয়ে যায়। তৃপ্তির মনটা আজ বেশ ফুরফুরে। যাই হোক, কিছুক্ষণ পর পর আর চোখে আমিনাকে দেখছে তৃপ্তি। আমিনা চোখ মুখ কুচকে টিভির দিকে তাকিয়ে আছে। ওনার খুব বিরক্তি লাগছে। কয়েকদিন ধরে ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখা শুরু করেছেন তিনি। এই সময়টাতে একটা নাটক দেয়, নাটকটা দেখতে ওনার ভালো লাগে। কিন্তু আজ তৃপ্তি টিভিতে কার্টুন চালিয়ে বসে আছে। আমিনা এবার তৃপ্তির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দে না সিরিয়ালটা, নাটকটা শেষ হয়ে যাচ্ছে তো। এসব নাটক দেখে আমাকে পরে রস বার করবে তুমি। আমি চাই না আমার কি? আমিনার কি শব্দে তৃপ্তির হুঁশ ফিরে। সে আবদা করে মাথা চুলকে বলল, আবা বাবা না, মানে বলছিলাম নাটক দেখলে মানুষ খারাপ হয়ে যায়। আমার আম্মু বলছে কখনো ওসব নাটক দেখতে নেই, এগুলো নাকি পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি করে। তৃপ্তির কথা শুনে আমিনা চোখ দুটো ছোট ছোট করে বললেন, ওই আমি কি গাধা? আমি কি কিছুই বুঝি না নাকি যে মূর্খদের মতন ঝামেলা করব? এই নাটকটার মধ্যে বউ শাশুড়ির ঝগড়া আমার সেই লাগে, তাই এই নাটকটা একটু দেখি। এখন তাড়াতাড়ি চটপট সিরিয়ালটা দে। আমিনার কথা শুনে তৃপ্তি অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, এই বউ শাশুড়ির ঝগড়ার জন্যই তো ওই সিরিয়াল আমি দেব না। এগুলো শিখে আমাকে পরে শায়েস্তা করার ধান্দা। আমিনা তৃপ্তির দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে বলে উঠলেন, এই কি বিড়বিড় করছিস তুই? তাড়াতাড়ি সিরিয়াল দে। আজকে শাশুড়ি বউকে একটা চড় মারবে, তারপর কয়েকটা বাজ পড়বে বউয়ের মাথায়। বউ মাথা ঘুরে পড়ে যাবে, শাশুড়ির মুখ ভেঙচি কেটে সেখান থেকে চলে যাবে। তাড়াতাড়ি সিরিয়াল দে, সিনটা চলে যাবে তো। আমিনার কথা শুনে তৃপ্তি শুকনো ঢোক গিলে টিভি অফ করে দিল। আজ তো আমিনাকে কোনোভাবেই এই সিরিয়াল দেখতে দেবে না তৃপ্তি। রিমোট থেকে ব্যাটারিগুলো খুলে হাতে নিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে আসলো সে। আজ আমিনাকে এই সিন দেখতে দেবে না তৃপ্তি, তাহলে ভবিষ্যতে যে তার কপালে দুঃখ থাকবে। কেমন আছেন শাশুড়ি মা? ফোনের অপর পাশের মেয়েটির কথা শুনে আমিনার কপালের ঘাম জমা হলো। বাড়ির সবাই ঘুমে বিভোর। রাত প্রায় 1টা বাজে। নিজের রুমের বারান্দায় কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে আমিনা। ডান হাত দিয়ে কপালের ঘাম মুছে আমিনা বলল, আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমিনার কথা শুনে মেয়েটি মৃদু হেসে উঠে বলল, আমিও ভালো আছি। সবাই ভালো আছে? শাশুড়ি মা, সবাই কি ঘুমিয়ে গেছে? আমিনা চোখ দুটো বুজে নিলেন। এরপর বললেন, হ্যাঁ, ঘুমিয়ে গেছে। ওকে কি বলেছেন যে আমি কাল আসছি? আমতামতা করে বলল মেয়েটি। মেয়েটির কথা শুনে আমিনা চট করে চোখ খুললেন। কাল তো 29 তারিখ, উনি এটা ভুলে গেছেন। হালকা ঠান্ডা পড়া কুয়াশার মাঝে দাঁড়িয়ে আমিনা ঘামছে। ফোনের অপর পাশের মেয়েটিকে তিনি বললেন, না, এখনো জানানো হয়নি, কাল কখন রওনা দিবি? মেয়েটি একটু সময় চুপ থাকলো। এরপর বলল, আমি সব সময় মতোই বলবো, তবে এতটুকু জন্য রাখো, কাল সন্ধ্যায় ওকে এয়ারপোর্টে পাঠিয়ে দিবেন। রাত 8টা নাগাদ হয়তো আমি পৌঁছে যাব। মেয়েটির কথা শুনে আমিনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, এখন রাখছি তাহলে, ঘুম আসছে। মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠে বলল, আচ্ছা ঘুমাও, রাত তো আর কম হলো না। তোমার শরীরের যত্ন নাও, ভালো থাকো, বাই। তোরাও ভালো থাকিস। এই বলে কান থেকে ফোন সরিয়ে চোখের সামনে নিয়ে আসলো আমেনা। মেয়েটি কল কেটে দিয়েছে। টুট টুট করে কয়েকটা আওয়াজ হয়েছে। আমেনা চোখের কোণের পানি মুছে বলে উঠলেন, আমি কি করব বল এখন? তোর মন যে আমি ভাঙতে চাইনি, আমাকে মাফ করে দিস। আমি ভেবেছিলাম আমার ছেলে আর কারোর উপর ভালোবাসার অধিকার ফেলবে না, কিন্তু আমি কেমন বোকা দেখ। মানুষের যে দ্বিতীয়বার ভালোবাসা হয় এটা আমার জানা ছিল না, আর দ্বিতীয় ভালোবাসা প্রথম ভালোবাসা থেকে এতটা গভীর হয় আমি জানতাম না। মাফ করে দিস আমায়। সকাল 7:30 বাজে। তৃপ্তি কফির কাপ হাতে নিয়ে নিজের রুমের বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চারপাশে তাকিয়ে দেখবার মতো তেমন কিছুই নেই। বড় বড় দালান বাড়ি, আর নিচে গাড়ি ফোফো শব্দ। থেকে থেকে কিছু চড়ুই পাখি কিচিরমিচির শব্দ করে এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। তারা তাদের নিজের খাবার খুঁজতে ব্যস্ত। নভেম্বর মাস শেষ হতে চলেছে। সকালের দিকটায় কুয়াশায় ভরে ওঠে। তৃপ্তি কফির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। গরম কফির কাপ থেকে ধোঁয়া উঠছে। এই সময়টায় অন্যরকম ফিলিংস হচ্ছে তৃপ্তির।
হঠাৎ কোমরে ঠান্ডা হাতে স্পর্শ লাগতে থমথমে খেয়ে কেঁপে উঠল সে। ঘাড়ে ঠান্ডা শীতল এক জোড়া ঠোঁট এসে ঠেকল। তৃপ্তি ঘাড় মুছড়ে ঠোঁট জোড়া নিজের ঘাড় থেকে ছাড়িয়ে নিল। এরপর পেছনে ঘুরে লোকটির দিকে তাকিয়ে নিদ্র মুচকি হেসে তৃপ্তিকে আবার সামনের দিকে ঘুরিয়ে পেছন থেকে নিজের সাথে মিশিয়ে নিল। তৃপ্তি ঠোঁট টিপে হেসে বলে উঠল,